This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. বানা ছুড়েও রণে ভঙ্গ দিলেন মদন মিত্র। তৃণমূলের তোলাবাজির অভিযোগ তুলে ইউটার্ন কামারহাটির তৃণমূল বিধায়কের। তড়িঘড়ি ক্ষমা চেয়ে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে চিঠি দিলেন। তৃণমূলের অভ্যন্তরীণ বিষয়ে প্রকাশ্যে মুখ খোলায় মুখ্যমন্ত্রী মর্মাহত, তাই ক্ষমা প্রার্থী মদন মিত্র। আরো বিস্তারিত জানতে কথা বলবো, রাজনৈতিক সমীকরণটা একটু বোঝার চেষ্টা করবো। এই মুহূর্তে সৌরভ গুহ রয়েছেন আমাদের সঙ্গে, আমি সৌরভের সঙ্গে কথা বলতে চাইবো। সৌরভ, মদন মিত্র টিভি9 বাংলার ক্যামেরার সামনে একের পর এক বিস্ফোরক মন্তব্য করলেন। আচমকা রাতেই ভোল বদল, চিঠি লিখলেন সুব্রত বক্সিকে, বললেন ক্ষমা প্রার্থী, এবং তারপর থেকে বলছেন টেলিফোনে তিনি আর কোনো প্রতিক্রিয়া দেবেন না, যা বলা সুব্রত বক্সিকে তিনি বলে দিয়েছেন। একেবারেই দীপ, সুপ্রভাত। এবং প্রথমেই এটা একটা ব্যতিক্রমী ঘটনা। আমরা দেখেছি যে শোকজ করা হলে কেউ চিঠি লেখেন, চিঠি লিখে জবাব দেন বা ক্ষমা প্রার্থনা করেন, কিন্তু মদন মিত্র কালকে সারা দিন ধরে আইপ্যাককে নিশানা করে, কোথাও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বারে বারে তিনি বিতর্কিত মন্তব্য করলেন। তারপরেই সন্ধেবেলা প্রথমে ইংরেজিতে চিঠি লিখে সুব্রত বক্সির কাছে ক্ষমা প্রার্থনা করলেন, তারপর বাংলায় হাতে লেখা চিঠি আরও মারাত্মক। সেখানে তিনি লিখছেন যে তার বক্তব্যে দল ক্ষতিগ্রস্ত, মমতা বন্দ্যোপাধ্যায় মর্মাহত, তিনি তাই ক্ষমা প্রার্থনা করছেন। শোকজ তাকে করা হয়নি, শোকজ করা হতে পারে এটা আঁচ করেই কি মদন মিত্র তড়িঘড়ি ক্ষমা প্রার্থনা করে নিলেন? কারণ দীপ, যেটা জানা যাচ্ছে যে আগামী 10 তারিখ, মাত্র 5-6 দিনের মাথায় বিধানসভায় বিধায়কদের নিয়ে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে বিধায়কদের আচরণবিধি বা তাদের বেফাঁস মন্তব্য নিয়ে কড়া অবস্থান নিতে পারেন তৃণমূল সুপ্রিমো। সেটা আঁচ করতে পেরেই কি মদন মিত্র রণে ভঙ্গ দিলেন এবং বিতর্কিত কথা বলে আবার ক্ষমা প্রার্থনা করলেন? তবে এই শোকজের আগেই ক্ষমা প্রার্থনা করা চিঠি লিখে, এটা নিঃসন্দেহে একটা ব্যতিক্রমী ঘটনা। দীপ, সৌরভ, অনেক ধন্যবাদ তোমাকে। পরিস্থিতির উপর নজর রাখো। দেখুন, মদন মিত্র গতকালই বোমা ফাটিয়েছিলেন, নাম না করে আইপ্যাকের বিরুদ্ধে তৃণমূলের অন্দরেই তোলাবাজির অভিযোগ তোলেন কামারহাটির তৃণমূল বিধায়ক। মমতা বন্দ্যোপাধ্যায়কে নাকি অন্ধকারে রেখে দুর্নীতির পিছনে এই এজেন্সি। মমতার গায়ে যে কালি লেগেছে তা নাকি প্যাকওয়ালাদের জন্য। প্যাকওয়ালা মানে নিশ্চয়ই বুঝতে পেরেছেন, তৃণমূলের বহু পুরনো নেতাদের টাকা দিয়ে পদ পেতে হয়েছে। টিভি9 বাংলায় বিস্ফোরক সাক্ষাৎকার মদন মিত্র। তৃণমূলের বহু পুরনো ছেলে, যারা তৃণমূলের মানে গোদা গোদা নেতা, এরকম অনেক লোক তারা টাকা দিয়েছে তারা পদ পাওয়ার জন্য। তো এর সঙ্গে মমতা ব্যানার্জির কোনো যোগাযোগ নেই। ঠিক, আমি মমতা ব্যানার্জিকে সম্পূর্ণ অন্ধকারে রেখে কাজ করা হয়েছে। প্যাকওয়ালাদের এই প্যাক আপ মানে যে মাল গোটাও প্যাক আপ, এটা আমরা বুঝতে পারিনি। মালগোটাও প্যাক আপ মানে মাল তোলো, ব্যাগ ভরো, প্যাক আপ করো। মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো দুর্নীতি, কোনো দুর্নাম ছিল না। যেটুকুন মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে কালি লেগেছে সেটুকুন এই প্যাকওয়ালাদের জন্যে। আর এই প্যাকওয়ালাদের জন্যেই বাংলার বাইরে থেকে কিছু গুজরাটি, কিছু মারোয়ারি, কিছু তোমার দিল্লি, তোমার কিছু অন্যান্য স্টেট, সাউথ ইন্ডিয়া, এইসব জায়গা থেকে সুযোগ সন্ধানী একদল এলো। এই মুহূর্তে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সরাসরি। সুকান্ত বাবু, মদন মিত্র দিনভর বিস্ফোরক অভিযোগ তুললেন, কখনো আইপ্যাকের বিরুদ্ধে তুললেন, কখনো বললেন দলে পদ পেতে গেলে টাকা দিতে হয়। রাতের বেলাতে তিনি একেবারে ইউটার্ন, সুব্রত বক্সিকে চিঠি লিখলেন, লিখে বললেন তিনি ক্ষমা প্রার্থী। দেখুন, একদিনের বিপ্লব ছিল, বিপ্লব শেষ হয়ে গেছে। বুঝতে পেরেছেন যে বিপদ আছে সম্মুখে। কারণ তৃণমূল কংগ্রেসের লোকেরা, তারা যারা তৃণমূল কংগ্রেসে আছে তারা তো ভালো জানেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কি করতে পারেন তাদের মুখ বন্ধ করার জন্য। তো স্বাভাবিক ভয়টা অমূলক নয়। তো তারা আমাদের থেকে আরো ভালো জানেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাড়ে হাড়ে চেনেন। আইপ্যাকের বিরুদ্ধে বলা মানে অভিষেকের বিরুদ্ধে বলা। অভিষেকের বিরুদ্ধে বললে কি হতে পারে মদনদা মনে হয় প্রথমে বুঝতে পারেননি। তারপরে সন্ধ্যেবেলা ওষুধ টষুধ খেয়েছেন, খাওয়ার পর বুঝতে পেরেছেন যে এই বড় ভুল হয়ে গেছে।
আপনাকে অনেক ধন্যবাদ। কথা বলছিলাম রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে, তার বক্তব্য তো শুনলাম। দলের মধ্যে আলোচনা করা উচিত, বাইরে নয়। মদনের মন্তব্য শুনে এমনই প্রতিক্রিয়া ফিরহাদ হাকিমের। আমি আপনাকে আমাদের দলের ভেতরের কথা বাইরে বলবো না, বাইরে বলাটা উচিত না। যদি আমার কিছু থাকে সেটাকে আমাকে দলের মধ্যেই বলতে হবে। সুতরাং কে কি করেছে না করেছে এটা আমি আপনার সাথে আলোচনা করব না, আর এটা কে বলেছে তার ব্যাপারে কোনো জবাবও দেবো না। উনি তো এটাও বলছেন মন্ত্রী পদের জন্য নাকি টাকা দিতে হয়। মন্ত্রী চিফ মিনিস্টার সিলেক্ট করে, এখানে কোনো এগুলো আসলে কি হয় জানেন তো, এগুলো বলা উচিত না, দলের মধ্যেই এটা নিয়ে আলোচনা হওয়া উচিত, এগুলো বাইরে উচিতই না। মদন মিত্র অনেক সিনিয়র নেতা, আর তিনি যেগুলো বলেছেন সেগুলি আরও সিনিয়র নেতাদের বিবেচ্য, সেই জন্য আমি এর মধ্যে কোনো মন্তব্য করব না। এই যাবতীয় বিতর্কের সূত্রপাত রবিবার। সেদিনও কিন্তু তৃণমূলে তোলাবাজির অভিযোগে সরব হয়েছিলেন মদন মিত্র। কি বলেছিলেন সেদিন শুনুন। তৃণমূল কংগ্রেসে ক্ষমতা পাইয়ে দেওয়ার জন্য এক শ্রেণীর বাজারি দালাল দলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে এবং তৃণমূলের নাম করে বেশ কিছু লোক তারা এর খপ্পরে পড়ছে এবং সর্বত্র একটা টাকা লেনদেনের একটা বড় অংশ চলছে তলার লেভেলে। বলছেন যে জেলা বা পঞ্চায়েতের একটা সদস্য হওয়ার জন্য টাকা দিচ্ছে সর্বত্র। এটা একদম জেলা লেভেলে এই দুর্নীতিটা ছড়িয়ে গেছে প্রত্যেকটা জেলার বিরাট বিরাট অংশে। এবং আমি খালি চাইছি আমার কটা লোক এই টাকা দিবি, আজকে 10 লাখ দিবি, তোকে সেক্রেটারি করবো, এরপর তোকে পঞ্চায়েতের টিকিট দেবো, কাউন্সিলরের টিকিট দেবো, কেউ কেউ বলছেন এমএলএর টিকিট দেবো। এমএলএর টিকিটের এখন দর কত যাচ্ছে? যে যেমন পাচ্ছে তাকে হাঁকছে। তো আমারও জানতে ইচ্ছে করছে যে কেমন পদে কেমন টাকা। তৃণমূলের পদ পাওয়ার জন্য এখন একটা সরকারি চাকরি WBCS অফিসার গেজেটেড অফিসারের থেকে বেশি মূল্যবান, মোস্ট কস্টলি লাক্সারিয়াস। যেমন পাচ্ছে একটা চাকরি দেওয়ার নাম করে একটা দলে পদ পাওয়ার জন্য কেউ 5 লাখ চাইছে, কেউ 10 লাখ চাইছে। টাকার কি ভ্যালু আছে? যে সম্প্রদায়ের হাতে কালো টাকা রয়েছে, যারা ঘুরে বেড়াচ্ছে তৃণমূলে একটা মুখে ছাপ লাগিয়ে, কোনোভাবে কোনো দিন যদি দিদিকে একবার প্রণাম করা বা অভিষেকদার পাশে বা মদনদার পাশে বা কাউর পাশে একবার দাঁড়িয়ে যেতে পারি, হয়ে গেল। এলাকার পুলিশের 7 খুন মাপ, পুলিশের কাছে কেস গেলে বলছে এই দেখুন আমি তৃণমূল কংগ্রেস করি। ফলে আমি এটাই বলতে চাইছি 26-এর আগে ভয়ঙ্করভাবে আমাদের, কারণ আমরা যা করব তার দায় দায়িত্ব গিয়ে পড়বে দলের সর্বোচ্চ নেতৃত্বের উপরে। আর এবার যে খবরের নজর রাখবো, পার্কিং নিয়ে বচসা, আইনজীবীর গলায় ধারালো অস্ত্রের কোপ অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকের। নাগেরবাজার হনুমান মন্দির সংলগ্ন অম্বিকা কমপ্লেক্সের ঘটনা। সেই মুহূর্তের একদম হাড় হিম করা সিসিটিভি ফুটেজ দেখতে পাচ্ছেন। একেবারে আইনজীবীকে ধারালো অস্ত্র দিয়ে কোপ দিলেন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। কি ঘটেছিল, কেন এই ঘটনা ঘটলো, এত মর্মান্তিক, এত নৃশংস একটা ঘটনা, জানাবেন সহকর্মী রঞ্জিত রয়েছেন সরাসরি এই মুহূর্তে। রঞ্জিত, এমন কি হলো পার্কিং নিয়ে যে একেবারে ধারালো অস্ত্রের কোপ দিতে হলো এক আইনজীবীর গলায়? একদমই দেখো দীপ, যে গাড়ি সরানোতে আপত্তি, যার জেরেই বাকবিতণ্ডা একজন আইনজীবীর সঙ্গে একজন অবসরপ্রাপ্ত শিক্ষকের। অর্থাৎ সেই সময় যে দমদম রোডে যে বহুতল অভিজাত আবাসনে চলছিল সরস্বতী পুজো, এবং সরস্বতী পুজো ঠিক মণ্ডপের সামনে একটি গাড়ি পার্ক করানো ছিল, এবং সেই গাড়ি সরানোর কথা বললে তাতে আপত্তি করেন শিক্ষক। তারপরে বাকবিতণ্ডা, তারপর ধারালো কোনো বস্তু দিয়ে যিনি বিজেপির ল সেলের একজন সদস্য দেব সুন্দর দরিফাকে কিন্তু চোয়াল থেকে একদম পুরো গাল পর্যন্ত তাকে কিন্তু ধারালো কোনো বস্তু দিয়ে আঘাত করা হয়। এবং সরাসরি চলে যাব, কি ঘটনাটা কি ঘটেছে? একটা গাড়ি ওখানে বহুদিন ধরে পার্কিং করা থাকে, আমরা বহুবার বলেছি। উনি কালকে পুজো চলাকালীন বলা হয়েছে, এবং উনি কি করলেন, উনি আমাকে একটা গালাগালি দিয়ে উনি বাড়ি চলে গেলেন। তারপর ফিরে এসে আমি আমাকে বললাম যে আপনি আমার বাবার বয়সী, আপনি আমাকে গালাগালিটা সবার সামনে দিলেন কেন? এটা বলাতেই উনি আমার গায়ে হাত করে নোয়াটা ধারালো, তখন হাতাহাতি হয়, হাতাহাতিতে একটা ধারালো অস্ত্র দিয়ে আমার গলার ভিতরটাকে কলার। ইতিমধ্যেই তো ওই অবসরপ্রাপ্ত শিক্ষককে গ্রেপ্তার করেছে, আপনি অভিযোগ করেছেন।
কোথাও কি রাজনৈতিক কোনো না না, কোনো রাজনৈতিক কোনো বিষয় নয়, সম্পূর্ণ ব্যাপার, কোনো রাজনৈতিক বিষয় না। আপনি তো বিজেপির ল সেলের একজন। না সে ঠিক আছে, সেটা আমার ব্যক্তিগত বিষয়, কিন্তু এটার সাথে এটার সঙ্গে রঞ্জিত বোঝা গেছে আমাদের সঙ্গে থাকো রঞ্জিত। এই মুহূর্তে এলাকার বিজেপি নেতা বিমল শঙ্কর নন্দ তিনি এই ঘটনায় কি প্রতিক্রিয়া জানিয়েছেন শোনাবো। একটা সামান্য গাড়ি রাখা নিয়ে একজন আইনজীবী তাকে একজন শিক্ষক, রিটায়ার্ড শিক্ষক গিয়ে নিজেকে একজন মানে বিপ্লবী বলে দাবি করে, সিপিএমের সমর্থক বলে দাবি করে, সেই লোকটি তার গলায় একটা 74-75 বছরের লোক সার ওয়েপন দিয়ে চালিয়ে দিচ্ছে। মানে ইটস আনএক্সেপ্টেবল, সহ্য করা যায় না, গ্রহণও করা যায় না। Cancer Healer Center, a new beginning.